আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আবারও চলে এসেছি তোমার সঙ্গে। আমি সায়ক। তোমরা দেখছো আমার বাংলা ক্লাস লার্ন টু মোর থেকে। এর আগে তোমাদের সঙ্গে আমি সাহিত্য নিয়ে আলোচনা করেছি। আজকে আমি একটু ভাষা নিয়ে আলোচনা করব। ক্লাস 8 ভালো করে দেখবে। আজকে তোমাদের থার্ড টার্মে যে পরীক্ষা হবে তার অন্তর্গত সাধু চলিত এই যে চ্যাপ্টারটি, এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোকপাত করব তোমাদের সামনে। তবে তার আগে একটা কথা তোমাদেরকে বলে দিই, ভিডিওটি পুরোটি না দেখে কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের সাথে থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো অনায়াসে পেয়ে যাবে। চলো আজকে শুরু করব। আজকে তোমাদের যে বোঝানোর বিষয় সেটা হচ্ছে সাধু ও চলিত। এই সাধু এবং চলিত এটা আসলে কি? এটা আসলে ভাষা। আসলেই ভাষা নয়, ভাষার একটা রূপ। প্রত্যেকটা জাতিরই নির্দিষ্ট একটি ভাষা রয়েছে। ভাষা দ্বারাই কিন্তু যে কোনো একটা জাতিকে চেনা যায়। যে কোনো একটা জাতির প্রথম এবং প্রধান মাধ্যম অর্থাৎ চেনার মাধ্যম হলো তার ভাষা। এখন বিষয় হচ্ছে সাধু চলিত নিয়ে আমি না হয় আলোচনাটা একটু পরেই করছি। আমার প্রথম যে আলোচনা সেটা হলো ভাষা কাকে বলে। ভাষা কাকে বলে? ইংরেজিতে যাকে বলবো ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ বা ভাষা কি? যদি আমরা বলি একটা বিশাল গাম্ভীর্যপূর্ণ একটা সংজ্ঞা যে ভাষা হলো এমন এক শব্দ সমষ্টি, হ্যাঁ, যা শব্দের দ্বারা বা আমাদের বাকযন্ত্রের দ্বারা সমাজ মাধ্যমে প্রকাশ বা প্রকাশিত বা হচ্ছে প্রয়োগের জন্য সেটা গ্রহণযোগ্য। অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি শুধুমাত্র শব্দ সমষ্টি, যা কিনা শব্দের দ্বারা প্রকাশিত হবে, যা কিনা আমাদের বাকযন্ত্রের দ্বারা প্রকাশিত হবে এবং সমাজের মধ্যে সেটা আবার গ্রহণযোগ্য হতে হবে, অনেকটা বড় হয়ে যাচ্ছে এবং অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। তাহলে ভাষার আমরা অল ওভার একটা যদি আমরা সংজ্ঞা দিই, সেটা তাহলে কি দাঁড়াবে? না, মনের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম হলো ভাষা। একদম পরিষ্কার ভাবে আমি লিখে দিয়েছি, তোমরা একটু নোট ডাউন করবে। মনের ভাব প্রকাশ, এই জায়গাটাকে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ভাষার দ্বারা আমরা কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারি। তাহলে কি শব্দের দ্বারা করতে পারি না? তাহলে কি বাক্যের দ্বারা করতে পারি না? অবশ্যই, সেটা ভাষার এক একটা রূপ। ভাষা ব্যবহার করতে গেলে সেগুলো অবশ্যই ব্যবহার করতে হয়, বাট মনের ভাব প্রকাশের অর্থাৎ পূর্ণ মাত্রায় আমরা যদি মনের ভাব প্রকাশ করতে চাই, তাকে কিন্তু আমরা ভাষা বলবো। আরো একটু সহজভাবে যদি বলি, যেটা আমরা ভাবছি, যেটা আমরা করার চেষ্টা করছি, যেমন বললাম বাড়িতে আছি, বসে আছি, মাকে বললাম মা 1 গ্লাস জল দাও। তাহলে কি করলাম? একটা বাক্য ব্যবহার করলাম, কিন্তু ব্যবহার করে আমার যে মনের ভাবটা আমি প্রকাশ করলাম যে আমার 1 গ্লাস জল দরকার এই মুহূর্তে, আমার এই কাঙ্ক্ষিত ভাব প্রকাশটাই হলো ভাষা। কিন্তু সেই ভাষা প্রয়োগের জন্য যেগুলো ব্যবহার করলাম সেগুলো হচ্ছে এক একটা উপাদান, যেমন বাক্য, শব্দ, ধ্বনি, বর্ণ, এগুলো এক একটা উপাদান। কেন বললাম? কারণ এই উপাদানগুলি ছাড়াও কিন্তু আমরা ভাষা ব্যবহার করতে পারবো। কিভাবে? কিভাবেই বা এই শব্দ, এই বাক্য, এই ধ্বনি বা বর্ণ ব্যবহার না করেও আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি? তাহলে আমরা যদি একটু আদিম পর্যায়ে চলে যাই, আদিম মানুষ তারা যখন মৎস্য শিকার করতে যাবে অথবা পশু শিকার করতে যাবে, তারা কি তাদের যে বন্ধু বা তাদের যে একসাথে থাকার যে সহকর্মী, তাদেরকে কি বোঝাতে পারতো না যে মৎস্য শিকার করতে যাবে? অথবা
পশু শিকার করতে যাবে? হ্যাঁ, অবশ্যই বোঝাতে পারতো। কিসের মাধ্যমে? ইশারা। তাহলে ইশারাটাও একটা ভাষা, যার দ্বারা আদিম মানুষ কিন্তু তাদের মনের ভাব প্রকাশ করতে পারত। সুতরাং ভাষার সর্বজন গ্রাহ্য একটা আমরা সংজ্ঞা কি পাই না, ভাষা হলো সেই মাধ্যম যার দ্বারা আমাদের মনের ভাবকে আমরা পূর্ণমাত্রায় প্রকাশ করতে পারি। যাই হোক, আজকে সেই ভাষা নিয়ে আরেকটু চর্চা করা যাক। প্রত্যেকটা জাতিরই একটা নির্দিষ্ট ভাষা আছে, আমি এটা প্রথমেই বলেছি। তোমরা যারা ক্লাস 8-এ পড়ছো, এর পরবর্তী ক্লাসে যখন যাবে, ক্লাস 9 একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হলো নব সৃষ্টি, সৈয়দ মুজতবা আলীর লেখা। সেখানে কিন্তু ভাষা নিয়ে অনেক কথা বলা হয়েছে, নতুন নতুন ভাষা সৃষ্টির কথা বলা হয়েছে, এবং কিছু কিছু ভাষা রয়েছে যে ভাষাগুলো আজকের দিনে ডেড ল্যাঙ্গুয়েজ বা মৃত ভাষা রূপে পরিচিত পাচ্ছে, সেই ভাষার কথা বলা হয়েছে। আবার নতুন নতুন সৃষ্টি করতে পারে কোন ভাষা এবং কোন ভাষা সৃষ্টি করতে পারে না, সেই সমস্ত নিয়ে কিন্তু ডিটেলসে একটা প্রবন্ধের মাধ্যমে আলোচনা করেছেন সৈয়দ মুজতবা আলী। তাহলে প্রত্যেকটা জাতিরই একটা নির্দিষ্ট করে ভাষা রয়েছে, তেমনি আমরা বাঙালি, বাঙালিদের কিন্তু একটা নির্দিষ্ট ভাষা রয়েছে। সেই ভাষার নাম কি? অবশ্যই বলার আর অবকাশ নেই, আমাদের মাতৃভাষা হলো বাংলা। মাতৃভাষা কি? মানে আলোচনা করতে করতেই চলে আসে মাতৃভাষা। তাহলে মাতৃভাষা কি? মাতৃভাষা হলো সেটাই যেটা আমরা মায়ের কাছ থেকে শুনি বা মায়ের কাছ থেকে শিখি। তাহলে জন্মানোর পর থেকেই আমরা মায়ের কাছ থেকে কোন ভাষাটা শিখেছি? একমাত্র বাংলা। যারা তাহলে ইংল্যান্ডে বসবাস করছে, তাহলে তারা মায়ের কাছ থেকে কোন ভাষা শিখেছে? ইংরেজি। সুতরাং ইংল্যান্ডের মাতৃভাষা ইংরেজি। তো এইভাবে প্রত্যেকটা ভাষার কিন্তু এক একটা নির্দিষ্ট প্রত্যেকটা জাতির এক একটা নির্দিষ্ট ভাষা রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের এই বাংলা ভাষা, তার যে রূপ সাধু এবং চলিত, সেটা আমরা এবারে পড়ব। বাংলা ভাষার দুটো রূপ সাধু এবং চলিত, এটা আমরা পড়ব। তার আগে ছোট্ট করে একেবারে জেনে নেই যে বাংলা ভাষাটা এসেছে কোথা থেকে। বাংলা ভাষার উৎপত্তি। তাহলে বাংলা ভাষাটা এসেছে কোথা থেকে, এটাই সবার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে। অনেকে মনে করেন যে বাংলা ভাষার একমাত্র জননী নাকি সংস্কৃত। সংস্কৃত, তাই কি? বাংলা ভাষার একমাত্র জননী সংস্কৃত, আসলেই কি তাই? না। যদি আমরা বলি তাহলে এটা ভুল বলা হচ্ছে। কেন না, সংস্কৃত ভাষা, এই ভাষা থেকে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি হয়নি। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী অপভ্রংশ ভাষা থেকে। এই মাগধী অপভ্রংশ ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সেটা পরবর্তী একটা ক্লাসের মাধ্যমে আমি একদম ছক আকারে পাই টু পাই আমি তোমাদের সামনে দেখিয়ে দেব। তবে আজকে এটা জেনে রাখো যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী অপভ্রংশ থেকে, কোনো রকম ভাবে সংস্কৃত ভাষা থেকে নয়। তাহলে সংস্কৃত ভাষাকে কেন বাংলা ভাষার জননী বলা হয়? এক্ষেত্রে একটা সুন্দর আমাদের কাছে কাহিনী রয়েছে। কারণ বাংলা ভাষার যখন উৎপত্তি হয়, এই বাংলা ভাষা কিন্তু কোনো রকম ভাবেই একটি ভাষার সমন্বয়ে গঠিত হয়নি। বাংলা ভাষা সম্পর্কে শুধু নয়, প্রত্যেকটা ভাষা সম্পর্কে একটা কথা বলা হয়ে থাকে যে যে ভাষার শব্দ সমষ্টি যতটা উন্নত এবং যে ভাষার শব্দ ভান্ডার যতটা উন্নত, সেই ভাষা তত বেশি কিন্তু গ্রোথ করতে পেরেছে। সুতরাং আমরা যদি আমাদের বাংলা ভাষার কথা দেখি, বাংলা ভাষার যে শব্দ ভান্ডার দিকে তাকায়,
তখন আমরা দেখতে পাবো বাংলা ভাষায় কিন্তু অজস্র শব্দ রয়েছে, যে শব্দগুলো কিন্তু কোনোটা ইংরেজি, কোনোটা আরবি, কোনোটা ফার্সি, কোনোটা জাপানি, হ্যাঁ, কোনোটা বা তুর্কি, কোনোটা ওলন্দাজ। আমরা এইভাবে কিন্তু আমরা অনেক ভাষার শব্দ বাংলা ভাষায় আমরা কিন্তু দেখতে পাই। সাধারণতই তোমরা দেখো না যে টেবিলটাতে আমরা এখন বসে পড়বো, তাহলে টেবিল এটা কি ভাষা? অবশ্যই ইংরেজি। চেয়ারটা নিয়ে আসো, চেয়ার কোন ভাষার শব্দ? অবশ্যই ইংরেজি। অথবা বন্দুক, বোমা, এই সমস্ত যে ভাষাগুলো আমরা ব্যবহার করে থাকি, সরি, শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো কোন ভাষার শব্দ? অবশ্যই তুর্কি ভাষার শব্দ। সুতরাং বাংলা ভাষা কিন্তু শুধুমাত্র বাংলা নিয়েই গঠিত নয়, একাধিক শব্দের ভাষার সমন্বয়ে গঠিত বাংলা ভাষা। তাহলে সেই বাংলা ভাষাকে কেন আমরা বলবো যে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? তার একটা কারণ আছে। কারণটা এটাই, বাংলা ভাষায় আমরা যত শব্দ ব্যবহার করে থাকি তার বেশিরভাগটাই সংস্কৃত ভাষা থেকে এসেছে। অর্থাৎ বাংলা ভাষার যে সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করি তার বেশিরভাগ শব্দই কিন্তু সংস্কৃত ভাষা থেকে গৃহীত। সে কারণেই বলা হয়ে থাকে বাংলা ভাষার জননী সংস্কৃত ভাষাকে। কিন্তু বাংলা ভাষার উৎপত্তি কোনোভাবেই সংস্কৃত ভাষা নয়। যাই হোক, এইটুকু বিষয় তোমাদের সামনে আমি ক্লিয়ার করতে পারলাম। এবারে এই বাংলা ভাষার দুটি রূপ, সাধু এবং চলিত, এটা আমরা আজকে একটু আলোচনার মধ্য দিয়ে জেনে নেব। সাধু এবং চলিত বাংলা ভাষার এই দুই রূপ, শুধু বাংলা ভাষার কেন, প্রত্যেকটা ভাষারই কিন্তু দুটো করে রূপ থাকে, একটা স্ট্যান্ডার্ড রূপ আর একটা লোকাল রূপ। সাধু রূপটাকে আমরা যেটা বলতে পারি স্ট্যান্ডার্ড, এক কথায় স্ট্যান্ডার্ড রূপ, আর একটা আছে লোকাল রূপ। প্রত্যেকটা ভাষার রয়েছে। এই স্ট্যান্ডার্ড রূপ বা সাধু রূপ আসলে কি? সংস্কৃত থেকে, অর্থাৎ তৎসম থেকে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় সরাসরিভাবে চলে এসেছে সেটা কিন্তু সাধু রূপ। অর্থাৎ কোনো একটা বাক্য যখন আমরা বলবো বা লিখবো বা তৈরি করব, সে বাক্যটা যখন আমরা তৎসম ভাষার শব্দের উপর নির্ভর করে অথবা সংস্কৃত ভাষার শব্দের উপর নির্ভর করে আমরা লিখি বা বলি, তখন সেইটাকে আমরা বলবো সাধুরূপ। তাহলে এক কথায় কি দাঁড়ায় না, বাংলা ভাষার সাধুরূপ হলো সেই রূপ যেটা গুরু গম্ভীর, যেটা সংস্কৃত বা তৎসম শব্দ ঘেঁষা এবং যেটার ছন্দবদ্ধ এবং অলংকার বিশিষ্ট একটি নির্দিষ্ট নিয়মে তৈরি হওয়া ভাষা, সেটাকে আমরা বলবো সাধুরূপ। ওকে, আর চলিত রূপ কোনটাকে বলবো? সেই সাধুরূপটাকে ভেঙে যখন আমরা সংক্ষিপ্তকরণ করছি এবং আমাদের মুখে অর্থাৎ মৌখিকভাবে ব্যবহার করার জন্য বা বলার জন্য আমরা যখন সেই ভাষাটাকে আরো সরলীকৃত করছি, অর্থাৎ সহজ সরল করে তুলছি, সেটাই কিন্তু চলিত রূপ। যেমন একটা উদাহরণ দিয়ে দিলেই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। বললাম যে রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়। বললাম কি রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়, তাহলে রবীন্দ্রনাথ কর্তৃক লিখলাম, কর্তৃক মানে কি দ্বারা, অর্থাৎ এটাই বোঝায় যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন। একদম সাধারণভাবে বলতে পারতাম যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন,
বাট সেটা না বলে আমি বলছি রবীন্দ্রনাথ কর্তৃক গীতাঞ্জলি লিখিত হয়। অথবা আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে একদম আমরা যে সমস্ত বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেগুলো যদি আমরা সাধুরূপে আমরা দিতে চাই, যেমন বললাম অদ্য আমি কলিকাতায় গমন করিব। অদ্য আমি কলিকাতায় গমন করিব। অদ্য এটা কিন্তু সরাসরি ভাবে সংস্কৃত শব্দ থেকে, সংস্কৃত ভাষা থেকে এসেছে। গমন এটাও কিন্তু তৎসম ভাষা থেকে উৎপত্তি হয়েছে। একই রকম ভাবে কলিকাতায়, আমরা কলকাতায় বললাম না, কিন্তু কলিকাতায় আমরা কিন্তু গমন করব। সুতরাং এটাকেও কিন্তু আমরা বাংলা ভাষার সাধু রূপ হিসাবেই ব্যবহার করলাম। ক্লিয়ার? এবারে বিষয় হচ্ছে যে তাহলে বাংলা ভাষার সাধুরূপ নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আমরা সরাসরি দেখব বাংলা ভাষার চলিত রূপটা কিরকম হয়। বাংলা ভাষার চলিত রূপটা ঠিক এই রকম। আমি আজ খাবো না, অর্থাৎ একবারে সাধারণভাবে আমাদের মুখের কথা, আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো ব্যবহার করছি, যেভাবে আমরা আর পাঁচজন মানুষের সঙ্গে কথাবার্তা বলছি, এটাই আমাদের কিন্তু চলিত রূপ আমাদের ভাষার। বর্তমান সময়ে কিন্তু এই চলিত ভাষাটাই কিন্তু ব্যবহৃত হচ্ছে। সাধু ভাষার সময় পেরিয়ে গেছে। এই সাধু ভাষায় এক সময় কথা বলা হতো, মানুষজন কিন্তু কথা বলতো, কিন্তু আজকের দিনে চলিত ভাষাতেই কিন্তু মানুষ কথা বলে। শুধু তাই নয়, সাহিত্য লেখার ক্ষেত্রেও কিন্তু এই চলিত ভাষাই কিন্তু ব্যবহৃত হয়। তাহলে চলিত ভাষা হচ্ছে যেটা আমাদের মুখের ভাষা, যে ভাষায় আমরা কথা বলছি, অর্থাৎ যে কোনো ভাষার চলিত রূপ, মানে দৈনন্দিন জীবন চলার পথে আমরা ভাষার যে রূপটা ব্যবহার করছি সেটাই চলিত রূপ, একেবারে গদা বাংলায় যদি বলতে হয়। সুতরাং কি বললাম না, দৈনন্দিন জীবনে আমরা চলার পথে আমাদের মাতৃভাষার যে রূপটা ব্যবহার করে থাকি সেই রূপটাকেই বলা হচ্ছে চলিত রূপ। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এই যে সাধু ভাষা সাহিত্য নিয়ে। এবার যখন বাংলা ভাষার উৎপত্তি হয়, বাংলা ভাষার উৎপত্তির একেবারে আদি লগ্নে যখন সাহিত্য রচনা হয়, সেই সাহিত্য রচনা যথারীতি একেবারে প্রাচীন বাঙ্গালা ভাষায় লেখা হতো। প্রাচীন বাঙ্গালা ভাষায়, অর্থাৎ আজ থেকে 1000 বছর পুরনো যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল সেই প্রাচীন বাঙ্গালা ভাষায় লেখা হতো, যেটার অর্থ বুঝতে পারা খুব কঠিন, যে ভাষা খুব গুরুগম্ভীর। শুধু তাই নয়, সে ভাষার বাইরের একটা অর্থ, ভেতরের আর একটা অর্থ, অনেকটা পালি এবং প্রাকৃত ঘেঁষা। তার পরবর্তী সময়ে যখন সেই বাংলা ভাষার আরো একটু উন্নতিকরণ করা হয়, ঠিক বলা যেতে পারে 19 শতাব্দীর গোড়ায়, অর্থাৎ বিদ্যাসাগর আসার পর থেকে, আমরা বর্ণ পরিচয় পড়েছি ওনার। সুতরাং তারপর থেকে সেই যে ভাষার রূপ, সেই যে প্রাচীন বাঙ্গালা ভাষার রূপ আরো একটু উন্নত হতে থাকে। যদিও বা তার আগে থেকে হতে শুরু করে দিয়েছিল, তবে সেটা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে। তাই সাধু ভাষায় যখন লেখালেখি শুরু হয় একেবারে প্রাচীন সময়ে, সেটা কিন্তু মুষ্টিমেয় কিছু। যেমন আমরা বঙ্কিমচন্দ্রের যে রচনাবলীগুলো, সেটা আমরা বলতে পারি সাধু ভাষায় লেখা। যেমন মধুসূদন দত্তের যে কাব্য, সেটা আমরা অবশ্যই সাধু ভাষাতে পাই। শুধু তাই নয়, এছাড়াও
যে সমস্ত সংস্কৃত কবিগণ ছিলেন তারা যখন বাংলা ভাষায় কোনো একটা কাব্য অথবা সাহিত্য লেখালেখি করছেন, তখন কিন্তু সংস্কৃত ভাষার ওপরেই জোরটা তাদের বেশি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন এই সংস্কৃত ভাষা বা সাধু ভাষা অথবা বাংলা ভাষার যে সাধুরূপ, সংস্কৃত ভাষা বললে কিন্তু ভুল হবে, সংস্কৃত ঘেঁষা ভাষা, তো সেটা যখন সাধারণ মানুষের কাছে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, বোধগম্যতার বাইরে হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবিষ্কার হলো চলিত ভাষার। এটা সাধু ভাষার চাইতে অনেক বেশি সরল, অনেক বেশি সহজ, এবং এই ভাষায় কথা বলা অনেক বেশি সুবিধাজনক। তাই বর্তমান দিনে আমাদের বাংলা ভাষার এই চলিত রূপটাই কিন্তু ব্যবহৃত হয়, কি মৌখিক রূপে কথা বলার ক্ষেত্রে কিংবা সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে। তাহলে চলিত ভাষা আর সাধু ভাষা এই দুটো রূপ আমরা কিন্তু দেখতে পেলাম। এখানে আরেকটা আমরা রূপ দেখব চলিত ভাষার, সাধু ভাষার কিন্তু নয়, অবশ্যই চলিত ভাষা। এই চলিত ভাষা তো সাধু ভাষাকে আরো একটু উন্নত করে, আরো একটু সহজ করে এই চলিত ভাষার রূপ দেওয়া হলো। কিন্তু বিষয় হচ্ছে চলিত ভাষা আবিষ্কারের পর এই চলিত ভাষাকে আরো কিন্তু দুটো ভাগে ভাগ করা হলো। একটা হলো লিখিত ভাষা বা এর লিখিত রূপ আমরা বলতে পারি, আর একটা হলো কথ্য ভাষা বা এই চলিত ভাষার কথ্য রূপ। অর্থাৎ এই চলিত ভাষার যেটাতে আমরা লেখালেখি মূলত করি, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন যে আমি তাহারে চিনিলাম বা আমি তারে চিনিলাম, অবশ্যই কিন্তু সাধু এবং চলিতের মিশ্রণ তার এই লেখাতে। বা আমি খেলাম বা আমি গেলাম, অবশ্যই কিন্তু চলিত ভাষার এটা লিখিত রূপ। কিন্তু কথ্য রূপ, এই কথ্য রূপ কিন্তু নির্ভর করে যে যার নিজস্ব অঞ্চলের উপর। অর্থাৎ আমি বসবাস করছি পশ্চিম মেদিনীপুর, আমার পশ্চিম মেদিনীপুরের সাধারণভাবে যে কথ্য ভাষা আমি সেটাই ব্যবহার করে থাকব। যেমন আমি খাবনি, আমি খাবনি, আমি যাবনি, করবনি, এটা কিন্তু আমার কথ্য রূপ। কিন্তু যখন লিখবো তখন কিন্তু খাবনি বা যাবনি বা করবনি এটা লিখতে পারবো না, তখন লিখতে হবে খাবো না বা যাবো না বা করবো না। আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছো। তাহলে এই চলিত ভাষারও কিন্তু দুটো রূপ ভাগ হয়ে গেল, একটা লিখিত রূপ আর একটা কথ্য রূপ। যে ভাষাটা দিয়ে আমরা লিখি সেটা লিখিত রূপ, আর সাধারণ অর্থে যে আঞ্চলিক ভাষায় একেবারে আমরা কথা বলি সেটা হলো আমাদের বাংলা ভাষার কথ্য রূপ, অবশ্যই চলিত ভাগের। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে সাধু ভাষা এবং চলিত ভাষার সাধারণ যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমরা একটু দেখে নেব। সাধু এবং চলিত এই দুটো ভাষার, অর্থাৎ বাংলা ভাষার এই দুইটা রূপের আমরা একটু বৈশিষ্ট্য দেখে নেব। এই বৈশিষ্ট্য দেখতে গেলেই কিন্তু যথারীতি দুটোর পার্থক্য আমরা নিরূপণ করতে পারছি। তাহলে বৈশিষ্ট্য এবং পার্থক্য দুটোই একসাথে হয়ে যাচ্ছে সাধারণভাবে, তাই না? তাহলে এক নম্বরে যদি বলি সাধু ভাষা, এটা কি গুরুগম্ভীর, গুরুগম্ভীর ভাষা। চলিত ভাষা একেবারে সাধারণ মুখের ভাষা। বা চলিত ভাষা বলতে পারি, বা হচ্ছে আমাদের লৌকিক ভাষা বলতে পারি, বা মুখের ভাষা বলতে পারি। দু নম্বর আমরা কি বলতে পারি, সাধু ভাষা সংস্কৃত ঘেঁষা ভাষা।
সংস্কৃত ঘেঁষা ভাষা এই ভাষা, কিন্তু চলিত ভাষা মানুষের মুখের ভাষা, অর্থাৎ একেবারে কথ্য ভাষা, অর্থাৎ লৌকিক ভাষা। তাই না? এটা সংস্কৃত ঘেঁষা, এটা সংস্কৃত ঘেঁষা নয়। সাধু ভাষা আরো পার্থক্য আমরা কি করতে পারি, এই ভাষায় অনেক উন্নত সাহিত্য সৃষ্টি হয়েছে, বা প্রাচীনকালের যে সমস্ত সাহিত্যগুলো সেগুলো সৃষ্টি হয়েছে, বা গুরুগম্ভীর যে সাহিত্যগুলো সেগুলো সৃষ্টি হয়েছে। অথবা আমরা এটাও বলতে পারি উৎকৃষ্ট যে সমস্ত সাহিত্য, উৎকৃষ্ট আমরা এভাবেও বলতে পারি উৎকৃষ্ট যে সমস্ত সাহিত্য সেটা সৃষ্টি হয়েছে সাধু ভাষায়। আর চলিত ভাষায় বর্তমান দিনের যে সাহিত্যগুলো সেগুলো কিন্তু চলিত ভাষায় লিখিত হচ্ছে। শুধু তাই নয়, সাধু ভাষা যথারীতি আজকের দিনের কথ্য ভাষা নয় বা মৌখিক ভাষা নয়, কিন্তু চলিত ভাষা হলো আজকের দিনের মৌখিক ভাষা। সাধু ভাষার কোনো আমরা রূপ পাবো না, কিন্তু চলিতের আমরা দুটো রূপ পাবো যথারীতি, একটা লিখিত আর একটা কথ্য চলিত। তাহলে বুঝতে পারা গেল, তাহলে সাধু এবং চলিত আমাদের বাংলা ভাষার এই যে দুটো রূপ, এই দুটো রূপ নিয়ে আমি আলোচনা করলাম আজকে। সাধু রূপ কি এবং চলিত রূপ কি। শুধু তাই নয়, বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে, কেনই বা সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয়, এবং এই বাংলা ভাষার সাধুরূপ এবং চলিত রূপের বৈশিষ্ট্য সহজে পার্থক্য, সেটাও কিন্তু আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, এবং এর পরিপ্রেক্ষিতে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, যাতে তারাও আমার ক্লাসটা পেয়ে উপকৃত হয়। পাশে থেকে এইভাবেই পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে থাকবে। শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।